যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েল সমর্থিত মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান, হামাসের যুদ্ধ বন্ধের স্থায়ী সমাধান নেই প্রস্তাবে বলছে স্বাধীনতাকামীরা। ইসরায়েলি বর্বরতে আরও ৭০ গাজাবাসী নিহত, আল আওদা হাসপাতাল খালি করার নির্দেশ, যে কোনো সময় বড় হামলার শঙ্কা। আমদানি পণ্যে মার্কিন শুল্ক পুনর্বহাল, বাণিজ্য আদালতের রায় আটকে দিল ফেডারেল কোর্ট। ট্রাম্প প্রশাসনের আপিলের প্রেক্ষিতে নতুন আদেশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। গাজায় যুদ্ধবিরতির অজুহাতে ফিলিস্তিনি হত্যাযজ্ঞ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র, এই গুরুতর অভিযোগ তুলেছে হামাস। এর আগে ইসরায়েল সমর্থিত মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করে তারা। স্বাধীনতাকামী সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। হামাসের দাবি, যুদ্ধ বন্ধের কোনো স্থায়ী সমাধান নেই ওই প্রস্তাবে। এতে উপত্যকায় আরও একবার অনিশ্চয়তায় পড়ল যুদ্ধবিরতি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর আর জিম্মি উদ্ধারে কদিন ধরেই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের দৌড়ঝাঁপ। চলতি সপ্তাহেই 2 দফায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে ওয়াশিংটন। প্রথমে সায় দিলেও দ্বিতীয়বার নাকচ করে হামাস। এর আগে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ওয়াশিংটন। তাতে 10 জিম্মি মুক্তির বিনিময়ে 1000-এর বেশি ফিলিস্তিনি বন্দীকে ছাড়ার শর্ত দেয়া হয়, যাতে রাজি হয় ইসরায়েল। নিশ্চিত করতে পারি, বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। ইসরায়েল তাতে সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই তেল আবিব সেখানে স্বাক্ষর করেছে। প্রত্যাশা, শিগগিরই সব জিম্মিদের ঘরে ফেরাতে পারব। কিন্তু যুক্তরাষ্ট্রের দেয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। স্বাধীনতাকামী গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। হামাসের দাবি, যুদ্ধবিরতির নামে উপত্যকায় তেল আবিবকে গণহত্যা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দিবে ওয়াশিংটন। প্রস্তাবে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের কোনো সমাধানও দেয়া নেই, দাবি হামাসের। চলতি বছরের মার্চে সাময়িক যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। এরপরই নতুন রূপে মধ্যস্থতা শুরু করে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। অনিক রহমান, যমুনা নিউজ। গাজার আল আওদা হাসপাতালে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা চালাতে পারে ইসরায়েল। পুরো হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গেল কয়েকদিন ধরেই হাসপাতাল এবং এর আশেপাশের এলাকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ফলে অকার্যকর হয়ে পড়েছে উত্তর গাজার আল আওদা হাসপাতাল। ভেতরে আটকে পড়েন বহু রোগী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। হাসপাতাল সংশ্লিষ্ট সড়কগুলো চলাচল অনুপযোগী হওয়ায় যন্ত্রপাতি সরানোরও সুযোগ নেই। উত্তর গাজায় বর্তমানে এই একটি মাত্র হাসপাতালই টিকে আছে। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৭০ জন, আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। গাজা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতভর চালানো হয় হামলা। এর মধ্যে গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আবাসিক স্থাপনাগুলো লক্ষ্যে চালানো বিমান হামলায় অন্তত 23 জন নিহত হয়। অন্যদিকে উত্তর গাজার জাবালিয়ার স্কুল এবং আবাসিক ভবনগুলোতে তাণ্ডব চালায় আইডিএফ। এর মধ্যে এক পরিবারেরই 7 জন নিহত হয়েছেন। এর পাশাপাশি সারায়া জংশনেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। এর আগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নতুন ত্রাণ বিতরণ কেন্দ্রে দফায় দফায় হামলা হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। এ সময় যুদ্ধ বন্ধে বেশ কিছু দাবি উত্থাপন করেন তিনি। জানান, এ বিষয়ে আলোচনাও চলছে মিত্র দেশগুলোর সাথে। গাজায় প্রতিদিন বোমাবর্ষণে নিহত হচ্ছে শিশুরা। এ দৃশ্য সহ্য হবার নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। পুরো সপ্তাহ জুড়ে আমরা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অন্যান্য মিত্রদের সাথে আলোচনা করেছি। গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি আমাদের। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তার আহ্বান জানাচ্ছি। গাজার মানুষদের আমরা অনাহারে মরতে দেখতে পারি না। নতুন বসতি স্থাপনের ঘোষণা দেওয়ার পর এবার পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পুড়িয়ে দেয়া হচ্ছে ফিলিস্তিনিদের ফসলের ক্ষেত, ধ্বংস করা হচ্ছে ঘরবাড়ি। গাজার মতোই যে কোনো সময় তাণ্ডব চালানোর শঙ্কা করছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। তবে ইসরায়েলের দাবি, নিজেদের পূর্বপুরুষের ভূমির নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে।
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্বলছে ফসলের ক্ষেত। পশ্চিম তীরের মুগায়ের গ্রামের দৃশ্য এটি। বছরের পর বছর বাস করে আসা ফিলিস্তিনিদের ফসলের ক্ষেত আর বসতবাড়িতে এভাবেই হামলা করে আসছে ইসরায়েলিরা। এই হামলা তো আজকে থেকে না, এই হামলা চলছে 7 অক্টোবরের পর থেকেই। গতকাল শস্য সংগ্রহ করার সময় বেশ কয়েকজন ইহুদি আমাদের উপর হামলা চালায়। ইহুদি বসতি স্থাপনাকারীদের পাশাপাশি ইসরায়েলি সেনারাও এখানে হামলা চালায়। আইডিএফ না সহায়তা করলে আমাদের ওপর কোনো বসতি স্থাপনকারী হামলার সাহস পেত না। গাজার পর বেশ কিছুদিন ধরে পশ্চিম তীরেও হামলা অভিযানের হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। গেল সপ্তাহেই তেল আবিব হুঁশিয়ারি দেয়, ইউরোপের দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পশ্চিম তীর পুরোটা দখল করবে ইসরায়েল। এর মধ্যে বৃহস্পতিবার পশ্চিম তীরে আরও 22টি নতুন বসতি স্থাপনের অনুমোদন দেয় তেল আবিব, যা গেল 3 দশকের মধ্যে বসতি স্থাপনের সবচেয়ে বড় পদক্ষেপ। ইসরায়েলি অর্থমন্ত্রীর দাবি, নিজেদের পূর্বপুরুষের ভূমির নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে। আমরা বিদেশি কারো ভূমি কেড়ে নিচ্ছি না, আমরা আমাদের পূর্বপুরুষের সম্পদ ফেরত নিচ্ছি। জুরিয়া এবং সামারিয়ায় 22টি বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আমরা। এর পাশাপাশি ইসরায়েলের পূর্ব অংশকে আমরা আরও শক্তিশালী করতে চাই। পূর্বপুরুষের ভূমি আমাদের নিরাপত্তার উৎস। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বিরুদ্ধে সতর্কতা জানিয়েছে ব্রিটেন সহ পশ্চিমা বিভিন্ন দেশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার নাবাতিয়ে আল ফাওকা, বেইতলিফ, রামিয়া, আল বিজারিয়া, ওয়াদি আল সাফা ও আল সারিদা শহর সংলগ্ন এলাকাগুলোতে চালানো হয় আগ্রাসন। এসব এলাকায় উঠতে দেখা যায় ড্রোন ও যুদ্ধবিমান। নাবাতিয়ে আল ফাওকায় পানির কূপ পরিচালনার সময় প্রাণ হারান এক পৌরসভা কর্মী। তেল আবিবের দাবি, সেখানে এক হিজবুল্লাহ সদস্যকে লক্ষ্য করে অভিযানে নামে তারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ সীমান্তবর্তী কফার কিলা শহরে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন আরও একজন। গেল বছর নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল এখনও নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে লেবাননে, যা প্রাণহানি ঘটাচ্ছে বহু বেসামরিক মানুষের। প্রথমবারের মতো রণক্ষেত্রে লেজার দিয়ে ড্রোন ধ্বংস করার কথা জানালো ইসরায়েল। তেল আবিব জানায়, সম্প্রতি হিজবুল্লাহর ছোড়া 30 থেকে 40টি ড্রোন ভূপাতিত করা হয় লেজার সিস্টেম ব্যবহার করে। আলোচিত লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিমের মতোই একই ধরনের সমরাস্ত্র ব্যবহার করে ধ্বংস করা হয় হিজবুল্লাহর এসব ড্রোন। তেল আবিবের দাবি, বিশ্বের ইতিহাসে যুদ্ধক্ষেত্রে লেজার অস্ত্রের ব্যবহার এটিই প্রথম। কয়েক বছর ধরেই আলোচনায় ইসরায়েলের লেজার ডিফেন্স সিস্টেম। এতদিন সায়েন্স ফিকশন মুভিতে দেখা গেছে যে দৃশ্য, সেটি যেন বাস্তবে রূপ দিয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থা। প্রচলিত অস্ত্রের পরিবর্তে লেজারের মাধ্যমে প্রতিপক্ষের মিসাইল ড্রোন ধ্বংস করে এটি। গত 1 দশকেরও বেশি সময় ধরে আয়রন বিম নামের লেজার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ করে যাচ্ছে ইসরায়েল। 2021 সালে প্রথমবারের প্রোটোটাইপ প্রকাশ করে দেশটির সামরিক বাহিনী। অত্যাধুনিক এই অস্ত্র তৈরিতে কাজ করছে বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ার, পদার্থবিদ, টেকনিশিয়ান। বিভিন্ন সময় লেজার অস্ত্রের পরীক্ষা চালালেও রণক্ষেত্রে এটি ব্যবহারের নজির দেখা যায়নি। এখনও চলছে আয়রন বিমকে আর উন্নত করার কার্যক্রম। এর মধ্যে যুদ্ধক্ষেত্রে প্রথমবার আয়রন বিমের মতোই লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কথা স্বীকার করল ইসরায়েল। বুধবার তেল আবিব জানায়, অত্যাধুনিক লেজার সিস্টেম ব্যবহার করে হিজবুল্লাহ 30 থেকে 40টি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে। দাবি, নিরাপত্তার জন্য এতদিন এই তথ্য প্রকাশ করা হয়নি। মূলত আরেক আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের বিকল্প হিসেবে লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করছে ইসরায়েল। আয়রন ডোমের মাধ্যমে একটি মিসাইল ধ্বংসে খরচ করতে হয় $50,000 বেশি। সে তুলনায় একই কাজ লেজারের মাধ্যমে নামমাত্র খরচে করতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তায় আয়রন বিম তৈরি করছে তেল আবিব। তবে যুদ্ধক্ষেত্রে যে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে সেটি তারা নিজেরাই তৈরি করেছে। ইসরায়েলি প্রতিষ্ঠান রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের অধীনে এই প্রকল্প চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। লেজার ডিফেন্স সিস্টেম পুরোটাই পরিচালিত হয় কয়েকটি ধাপে। রাডারে আকাশসীমায় কোনো হুমকি পাওয়া গেলে সেটি শনাক্ত করা হয় প্রথমে। এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার নিক্ষেপ করা হয় টার্গেট লক্ষ্য করে। রকেট, মিসাইল, ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের দাবি, এখন পর্যন্ত যুদ্ধে লেজার সিস্টেম ব্যবহার করা প্রথম দেশ তারাই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে চরম নাটকীয়তা চলছে যুক্তরাষ্ট্রে। এবার এই ইস্যুতে মুখোমুখি দেশটির দুটি আদালত। নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত শুল্ক আরোপ স্থগিত করার একদিন পরেই তা পুনর্বহাল করেছে ফেডারেল আপিল আদালত। এর আগে বিদেশি বাণিজ্য নীতিতে এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ তুলে বাণিজ্য আদালতকে তুলোধুনো করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতির অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সব দেশের ওপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করার পরই অস্থিতিশীল হয়ে ওঠে বিশ্ববাজার। আলোচনার সুযোগ দিতে চীন ছাড়া বাকি সবার ওপর আরোপ করা বাড়তি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। তবে শুল্ক নিয়ে উত্তেজনা এখনো কমেনি। এবার এই ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্রের দুটি আদালত। বুধবার ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিতের রায় দেয় নিউ ইয়র্কের বাণিজ্য আদালত। 3 বিচারকের প্যানেলে বলা হয় শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্পের এখতিয়ারে পড়ে না। একদিন পরই ট্রাম্প প্রশাসনের আপিলের উপর ভিত্তি করে বাণিজ্য আদালতের রায় সাময়িকভাবে স্থগিত করল ফেডারেল আপিল আদালত। ফলে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত মার্কিন সরকারের শুল্ক আরোপে আর কোনো বাধা থাকল না। আগামী 5 জুন এই ইস্যুতে পরবর্তী শুনানি। এর আগে বাণিজ্য আদালতের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে হোয়াইট হাউস। বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলা হয়। ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা জানান, মামলায় হেরে গেলেও যে কোনো উপায়ে শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে প্রশাসন। আবারও বিচারিক ক্ষমতার অপব্যবহারের মুখোমুখি হয়েছে ট্রাম্প প্রশাসন। সম্পূর্ণ আইনের মধ্যে থেকেই প্রেসিডেন্ট সার্বজনীন ও পারস্পরিক শুল্ক আরোপ করেছেন, যাতে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ঘাটতির কারণে আমাদের অর্থনীতিতে যে হুমকি তৈরি হয়েছে তা মোকাবেলা করা যায়। শুল্কর জায়গাতেই থাকবে। আদালতের রায় হেরে গেলেও ধরে নিতে পারেন আমরা অন্যভাবে এটি বাস্তবায়ন করব। আমি মার্কিনীদের আশ্বস্ত করতে চাই, ট্রাম্পের শুল্ক এজেন্ডা জনগণকে রক্ষার জন্য এবং এটি বাস্তবায়িত হবে। এদিকে শুল্ক নিয়ে বিভিন্ন দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এরই মধ্যে 3টি বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে কানাডার পশ্চিম উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা। ম্যানিটোবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 17,000 বাসিন্দাকে। প্রদেশটিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। সাসকাচুয়ান প্রদেশেও বৃহস্পতিবার জারি করা হয়েছে দাবানলজনিত জরুরি অবস্থা। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 4,000-এর বেশি মানুষকে। এছাড়াও নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডোর প্রদেশের চার্চিল ফলস শহরের কাছে ছড়িয়ে পড়েছে দাবানল। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে প্রায় 200 হেক্টর এলাকার আগুন। আলবার্টা ও অন্টারিও প্রদেশেও ছড়িয়ে পড়েছে আগুন। কানাডা জুড়ে বর্তমানে সক্রিয় রয়েছে অন্তত 163টি দাবানল, যার মধ্যে অর্ধেকের বেশি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এসব দাবানলে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি। আশঙ্কা করা হচ্ছে আরও খারাপ হবে পরিস্থিতি। আবহাওয়াবিদরা জানিয়েছেন কাছাকাছি সময়ে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই এলাকাগুলোতে। পাকিস্তানের 2 প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর 12 সদস্য নিহত হয়েছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে প্রাণ গেছে 4 সেনা সদস্যের। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর। বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় টহল দিচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই সময় তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পাল্টা গুলি বর্ষণে নিহত হয় 6 বিচ্ছিন্নতাবাদী। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সেনাবাহিনীর 4 সদস্য। এছাড়া চিত্রাল জেলায় সেনা অভিযানে প্রাণ গেছে আরও 1 সন্ত্রাসীর। এর আগে বেলুচিস্তানের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে নিষিদ্ধ ঘোষিত ফিতনা আল হিন্দুস্তান সংগঠনের 5 সদস্যের। আফগানিস্তান এবং ইরান সীমান্তবর্তী অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর শক্ত আস্তানা। সাম্প্রতিক সময়ে এসব এলাকায় অভিযানের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বিশ্বের 47টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে সিঙ্গাপুরে এশিয়া সিকিউরিটি সামিট 2025। এবারের শীর্ষ আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে দক্ষিণ চীন সাগর ইস্যু, যা ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার অবস্থান ও সম্ভাব্য আলোচনা নিয়ে চলছে নানামুখী জল্পনা। তবে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিচ্ছেন না চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন। এই সিদ্ধান্তের পেছনেও বিভিন্ন কারণ তুলে ধরেছেন বিশ্লেষকরা। পর্দা উঠল এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগের। এবার অনুষ্ঠিত হচ্ছে এর 22তম আসর। 3 দিনের সম্মেলনে অংশ নিচ্ছে চীন, ভারত, মিয়ানমার, মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশ। অতিথি হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা সহ ইউরোপ ও উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ দেশগুলো।
আলোচনায় গুরুত্ব পাবে আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, কূটনীতি সহ নানা ইস্যু। বিশ্লেষকদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং চীন মার্কিন উত্তেজনাই থাকবে সম্মেলনের শীর্ষে। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার পাবে বাড়তি নজর। এ ব্যাপারে চলছে নানা জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্র দেখাতে চায় এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তারা কাজ করছে। কারো উপর হামলার ইচ্ছে নেই, তবে একক আধিপত্য ঠেকাতে চায়। চীন বলবে অস্থিরতা তৈরি করছে যুক্তরাষ্ট্র। বাইরের শক্তি হিসেবে এই অঞ্চলে থাকার কোনো দরকার নেই দেশটির। তবে এবারের সামিটে যোগ দিচ্ছেন না চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। এর 3টি সম্ভাব্য কারণ তুলে ধরেছেন বিশ্লেষকরা। চীনের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে চলছে শুদ্ধিকরণ, হয়তো সে কারণে অংশ নিচ্ছেন না জুন, অথবা শাংরি-লা ডায়লগ থেকে তেমন কিছু পাওয়ার আশা করে না দেশটি। আবার অনেকে বলছে যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক ভালো নয়, তাই তাদের সাথে যোগাযোগে আগ্রহী নয় চীন। কোনো কারণকেই ফেলে দেয়া যায় না। বিশ্লেষকদের মতে বর্তমানে বেশ জটিল ও সংকটপূর্ণ দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি। কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। ফলে সাগরের আধিপত্য নিয়ে বৃদ্ধি পেয়েছে উত্তেজনা। এরই মধ্যে প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়েছে দেশটি। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে মুক্ত নৌ পরিবহন এবং নিরাপত্তা বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে প্রতিরক্ষা চুক্তি, যৌথ সামরিক মহড়া এবং আধুনিক অস্ত্র সরবরাহের মাধ্যমে তাইওয়ান, জাপান, ফিলিপাইন সহ চীনের প্রতিবেশী দেশগুলোকে দিয়ে আসছে নিরাপত্তা সহযোগিতা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। সৈন্যদের সাথে সামরিক অনুশীলনে অংশ নিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার এশিয়া সিকিউরিটি সামিট 2025-এ অংশ নিতে সিঙ্গাপুর যান তিনি। সেখানে অনুশীলন চলাকালীন সেনাদের পাশে দাঁড়িয়ে ব্যায়াম করতে দেখা যায় এই প্রতিরক্ষামন্ত্রীকে। এই সামিটে অংশ নিচ্ছে এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। তাদের সাথে আলোচনায় বসতে সিঙ্গাপুর সফরে গেছেন পিট। সম্মেলনে অংশ নিতে এরই মাঝে সিঙ্গাপুর পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী, সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা এবং কূটনীতিকরা। বুনো মাশরুম খাওয়া ঘিরে ঘটল তুমুল নাটকীয়তা। নিজেদের বন্ধুকেই মৃত ভেবে কল দিল পুলিশের জরুরি সেবায়। মে মাসের 24 তারিখের এই ঘটনা প্রচার করে বিবিসি সহ বেশ কিছু গণমাধ্যম। সে সময় নিউ ইয়র্কের ক্যাসকেড মাউন্টেনে আরোহণ করে 3 যুবক। তাদের দুজন 911 নম্বরে কল দিয়ে জানান মারা গেছেন তাদের সহ পর্বতারোহী। একই সাথে পথ হারানোর কথাও জানান তারা। বন বিভাগের কর্মীরা পৌঁছালে তৃতীয় ওই যুবককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখে। বাকিদেরও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে জানা যায় তারা নেশা জাতীয় মাশরুম খেয়েছিল। ওই মাশরুম যুক্তরাষ্ট্রে আইনত নিষিদ্ধ। উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জরুরি বৈঠক করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার সামরিক কমিশনের 8ম আসরে আয়োজিত এই মহড়া পরিদর্শন করেন তিনি। এ সময় হওয়া গুরুত্বপূর্ণ বৈঠকে কথা বলেন কিম। জানান দলের নির্দেশ যথাযথভাবে মেনে চললে সামরিক কার্যক্রমের বহু সমস্যা সমাধান সম্ভব। মহড়ায় কামান চালনার পাশাপাশি নানা রকম কার্যক্রম তুলে ধরে দেশটির গোলন্দাজ বাহিনী যে কোনো ধরনের যুদ্ধ আক্রমণ প্রতিহত করতে এ ধরনের মহড়ার আরও বেশি প্রয়োজন বলে জানান কিম। শুক্রবার এই মহড়ার ছবি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA।